তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মিলন ঘোষ আবার চলে এসেছি দানব কথার একটি নিউ এবং সত্য ভৌতিক ঘটনা। এবং এই ঘটনাটা এত ভয়ানক হতে চলেছে যে এই ভয়ানক সত্য ভৌতিক ঘটনাটা আপনাদের রাত্রিবেলার ঘুম কাটতে চলেছে। কারণ এই ভয়ানক সত্য ভৌতিক ঘটনাটা এত মারাত্মক ঘটনা হতে চলেছে যে এটা আপনি এই আজকে যে ঘটনাটা বলবো সেটা আপনি 4 দিন ধরে ভাবতে হবে এই ঘটনাটা। এবং এই ঘটনাটা মারাত্মক টাইপের ঘটনা। এই ঘটনাটা যখন আমি শুনেছিলাম তখন আমারও গা শিগগিরি উঠেছিল। আমি আজ পর্যন্ত যেসব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই সবের থেকে এই ঘটনাটা একটু অন্য রকমের। এবং এই ঘটনাটা আপনারা নিশ্চয়ই আগেও শুনেছেন কুইজ অফ দ্য চ্যানেল কিউরোফাইডের, যেখানে 17টি বৈষ্ণব আত্মার কথা বলা হয়েছিল। কিন্তু আমি এই ঘটনাটা ঠিক একটু আলাদা টাইপের বলেছি, কিন্তু এই ঘটনা একদম সত্য ঘটনা এবং ঠিক সেরকমই ঘটনা। কিন্তু এর সিজন এর আমি দুটো পার্টে বিভক্ত করেছিলাম এই ঘটনাটাকে। এই ঘটনাটার টাইটেল ছিল কাকতন্ত্রের সত্য ভৌতিক ঘটনা। এবং এই ঘটনাটার পার্ট 1 আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং পার্ট 2ও নিশ্চয়ই আপনারা এখন শুনতে চলেছেন। এবং এই ঘটনাটা সত্যি খুবই ভয়ানক হতে চলেছে। তো আপনারা বেশি দেরি না করে এক্ষুনি আমাদের এই দানব কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিয়ে বেল আইকনটা টিপে দিন এবং কমেন্ট করে জানান কি এই ঘটনাটা আপনাদের কেমন লেগেছে। এবং যদি খারাপ হয় তাও কমেন্টে জানাবেন, ঠিক আছে? এবং আমি এই ঘটনাটা অনেক মানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাকে যে এই ঘটনাটা বলেছিল, সে বলেছিল এই ঘটনাটা কারোর সাথে না শেয়ার করতে বা কারোর সাথে না বলতে। কিন্তু আমি বললাম না, এই ঘটনাটা সবার জানা দরকার। তাই আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে এই ঘটনাটা বলছি। তার কিন্তু কোনো মত ছিল না, আমি জোর করে তার কাছ থেকে মত নিয়ে এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা যদি আমার সাথে যদি সহমত হন এবং আমার এই সত্যভৌতিক হরর পডকাস্টটা যদি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটা টিপে দেন এবং কমেন্ট করে জানান, না নিশ্চয়ই আমারও ভালো লাগবে এবং তারও ভালো লাগবে। এবং পার্ট 1-এ আপনারাও সহযোগিতা করুন এবং এই পার্ট 2টা দেখে আপনারা ঠিক বুঝতে পারবেন না। তাই এক্ষুনি যান এবং পার্ট 1টা দেখে আসুন এবং তারপরে পার্ট 2টা দেখবেন। তো আমার কথা যদি আপনাদের যদি ভালো লাগেন তো নমস্কার। আমি মিলন ঘোষ চলে এসেছি দানব কথাটির নিউ পডকাস্টে। এই পডকাস্টটা আমি এবার শুরু করব আর বেশি না কথা বলে, ঠিক আছে? প্রথমে আমি আগে যে পার্ট 1-এ কাকতন্ত্রের ভয়ানক ঘটনা এই ভয়ানক ঘটনাটা আমরা পার্ট 1-এ বলেছিলাম যে প্রথমে যে ওই রাজ বলে যে ছেলেটি, সেই ছেলেটি যখন তার বাবা সেই তার ছেলের নাম তো রাজ ছিল, সেই রাজের মুখে একটা থাপ্পড় মারে জোরসে। এইটুকু আপনাদের বলেছিলাম। তো তারপরে তার মা বলে যে দেখো, ওইসব এখনও বড় হয়ে গেছে, নিজেরটা নিজে বুঝতে শিখেছে, এখন আর ওকে মেরে কোনো লাভ নেই। কারণ এখন যদি তুমি যদি এখনও মারো ওকে, তাহলে ও এখন অভিমান করে এখন সুসাইড করে নেবে। এখন ওদের আর মেরে লাভ নেই। এখনকার আর তোমাদের ওই পুরোনো আর যুগ নেই। এখন যুগটা আরও খুবই ইউনিক হয়ে গেছে, এখন এইসব হয়। তো তুমি প্রেম ভালোবাসাটা হয়, তো তুমি কোনো কিছু খারাপ মনে করো না। আর এখনও বড় হয়েছে, এখন তো বাবার অসম্মান তো করবেই। এতদিন তুমি পাল পুষে বড় করেছো, এখনও তো তোমার করবে। তো এই কথা বলে তারপরের দিন থেকে তারা আলাদা আলাদা শুতো, ঠিক আছে? আলাদা আলাদা শুতো। তো সেই দিনকে না, রাজ কোনো ভাত তরকারি বা কিছু খেলো না, না খেয়েই শুয়ে পড়ল। এবং তার মা বাবার তো রাগ রয়েছে, যে তার মার তো বিশেষ করে রাগ রয়েছে, কারণ তার বাবার উপরে সে লাল টকটকে চোখ এবং খুব রাগ দেখাচ্ছিল। এবং সেই জন্য তার মাও তাকে কোনো জল খাবার দিতে আসেনি। এবং তার মা ভাবছিল যে রাজ যদি জল খাবার যদি খেতে আসে তাহলে সে দেবে, নাহলে দেবে না। তো সে রাজেরও জেদ যে সে জল খাবার খেতে আসবে না। তো সেই জন্য রাত জল খাবার খেতে আসলো না, ঠিক আছে? তো তো ঠিক তার পরের দিনকে, সেদিনকেও অতটা কিছু খেলোই না বলতে গেলে, ঠিক আছে? তো কিন্তু সেই দিন যেদিনকে ওই চটটার একটু রাগারাগি হলো, তার পরের দিন সকালবেলা কিছু খায়নি, দুপুরবেলা কিছু হয়নি, দুবার না খেয়ে ঠিক রাত্রিবেলা যখন তাদের বাড়ি সেদিনকে মাংস রান্না হয়েছিল, ঠিক আছে? মাংস রান্না হয়েছিল।
তো মাংস রান্না হওয়ার পরে তাকে যখন ভাত খেতে দেওয়া হয়, ভাত মাংসর ঝোল এবং আরও স্যালাড ট্যালাড খেতে দেওয়া হয়, সে কিন্তু নিজের লোভ সামলাতে পারেনি এবং সে কী নিমিষে খাচ্ছে। সে ওই দৃশ্য দেখে ওরা তো পুরো পাগল হয়ে গেছে। ঠিক আছে, রান্না করে মাংস, তো সে এমনভাবে খাচ্ছে না যে মানে পশুরা ওই রকম বিচ্ছিরিভাবে ভাত মাংস খায় না, যেভাবে ওই রাজ খাচ্ছিল সেই সময়। সে তো হাড়গোড় পর্যন্ত খেয়ে নিচ্ছিল, একটা হাড়গোড় তার পাতে পাবে না। তো লাস্টে যখন তার মানে একটা থালা ভাত শেষ হচ্ছে, তখন সে বলছে, এই আমার একটা থালা দে, এই আমার একটা থালা দে, নাহলে কিন্তু তোদের খাবলে ছিঁড়ে খাবো, এরকম করে বলছে। তো সেই সময় যদি আপনাদের সামনে যদি কেউ এই রকম ভাষায় যদি বলে, মানে এরকম মোটা মোটা ডবল ভয়েস যদি কেউ কথা বলে, ভয় তো লাগবে। আমি আমি এই ঘটনাটা শুনেছি আমার একজন ফ্রেন্ডের কাছে। তো সেই ফ্রেন্ডের মানে সেই ফ্রেন্ডেরই ফ্রেন্ড ছিল রাজ, ঠিক আছে। তো তারপরে ওই ফ্রেন্ডটা যখন আমার সাথে বলছে, আমি বলছি, ভাই আমি যদি ওই সময় ওই সিনটা যদি আমি থাকতাম না, আমি নির্ঘাত মরেই যেতাম। কারণ আমি এইসব ভয় টয় না, আমি একদম সহ্য করতে পারি না। এবং আমি যদি কাউকে মানে ছায়াটা দেখলে আমার পরের দিন জ্বর চলে আসে, আমি বিশাল বিদ্যুৎ ডিম। ঠিক আছে। তো এরপরে সেদিন সে মানে ওরকম খেয়ে দিয়ে এত খাওয়া খাচ্ছিল যে সে মানে তার মা বাবা তো অবাক হয়ে গিয়েছিল। এবং তাদের বাড়ি না সেদিনকে তাদের মাসি মানে রাজের মাসি, দুটো মাসি এসেছিল এবং রাজের দিদা এসেছিল। সেদিনকে একটু মাংস টাংস ওই জন্য হয়েছিল, সেদিন না রাজের জন্মদিন ছিল। কিন্তু তার দুদিন আগে যে ঝামেলাটা হলো, সেই জন্য রাজের মা বাবার খুব রাগ, এবং সেই কথাটা তার তার মাসিদের সাথে মানে ওই রাজের মাসি এবং রাজের দিদার সাথে কিন্তু তার মা বাবা কিন্তু এই কথাগুলো কিন্তু বলেনি। কিন্তু যখন ওই খাওয়াটা দেখেছে না, তখন সেই খাওয়া দাওয়া দেখে তার মানে রাজের দিদা এবং রাজের মাসিদের কিন্তু একটু সন্দেহ ধরা পড়ে। কারণ এমনভাবে কে খাবে, পশু পাখিরাও তো এরমভাবে খায় না, হাড়গোড় পুরো চিবিয়ে খেয়ে নিচ্ছে। এবং তাদের এবং সে এমন করে পড়ছে যে মানে গাল থেকে মানে ঝোল সব টুপিয়ে টুপিয়ে পড়ছে, এবং একদম মানে কোনো সিস্টেম নেই, কোনো ন্যাচারালিটি নেই। সে কীরমভাবে খাচ্ছে তার কোনো একটা নেই। তো সেই এই জিনিসগুলো দেখে না সে খুব মানে হয়ে যায়। এরপরে খাওয়ার পরে ঠিক মানে সেই দিনকে মানে তার পেট এত মোটা হয়ে গিয়েছিল, মানে পেট পুরো ঢোলের মতো হয়ে গিয়েছিল, মানে বেলুন হয়ে ঠিক উড়ে যাবে। এটা একটা হাস্যকর ব্যাপার। কিন্তু মানে তার কোনো লজ্জা ছিল না যে মোটা বেলাও তার কী হচ্ছে, তার পিঠে ফেটে যাবে এমনভাবে। তো তখন হচ্ছে তার মাসিরা জিজ্ঞেস করে যে কী হলো, ও এমন কথা খাচ্ছে কেন। তারপরে তার মেসো এবং মেসো মামা টামা তারা মানে ধরতে আসে। তো ধরে টরে ও মানে খাবে, মানে আরও দাও আরও দাও এরম করছে, বলছে বলছে যে আর কিছু তো নেই বাবা, ওরম করে না। তো সে তাও শুনবি না, সেই এমনভাবে করছে না, সেই আপনারা পাগল হয়ে যাবেন। বলছে, এই কাজে দে, চিবিয়ে খাবো আজকে, এইরকম করে ব্যাপারটা মানে সে এরকম করে মানে বলছে। তো এরকম করে যদি আপনাদের সামনে যদি ধরো 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 কারোর যদি এরকম পজেস্ট হয়ে গেছে, আপনারা তো সামলাতে যাচ্ছে না, আপনাদের যদি এরকমভাবে ডবল ভয়েসে আরও কথা বলছে, তো আপনারা তো ভয় পাবেনই। আমি তো অজ্ঞান হয়ে যাবো ওখানে এইসব যা মানে হচ্ছে। যে আমার ফ্রেন্ড যে যখন এই ঘটনাটা বলে, আমি পুরো চুপচাপভাবে ঘটনাটা শুনছি। এবং সেও আমাকে মানে পার্ট পার্টেই বলেছিল, মানে সে একদিন এখানে বলেছিল, তারপরের দিন ওখানে বলেছিল। তাই আমিও আপনাদের পার্ট পার্ট করেই বলেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এরপরে যখন তাদের মানে হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার তো হেভি বকা বকছে। কারণ এরকমভাবে যদি কেউ খায় তার তো রোগ বা কিছু হয়। একটা কথা বলবো, না খেয়ে বেঁচে থাকা যায়, কিন্তু বেশি খেলে না সেটা ক্ষতিকর হয়ে যায়, ঠিক আছে। তো বেশি খাওয়াটা উচিত না, আবার যেন না খাওয়াটা বেশি না খেয়ে থাকাটা উচিত না, মানে খেতে হবে, মানে মিডিয়াম, যে বুঝেছো, মিডিয়াম, ঠিক আছে। তো এরপরে মানে সে সুস্থ হয়ে যায়, মানে তার পরের দিনকে মানে সে হসপিটালে ভর্তি থাকে। ঠিক তার পরের দিনকেই মানে ছুটি দিয়ে দেয়, মানে একটা ওষুধ খাওয়া, ক্যাপসুল ট্যাপসুল খাওয়া, তারপরে কিছু একদিন প্রায় রাখে হসপিটালে। তার তো পুরো হেভি একটা মানে অবস্থা হয়ে গিয়েছিল তার হসপিটালে এবং তার রোগে। তো সেই কারণে তাকে কিছুদিন ধরে এই হসপিটালে রেখে দেওয়ার মানে একদিনই বলতে গেলে রেখেছিল। তো
কিন্তু সেই একদিনই সে ডাক্তাররা বুঝতে পেরেছিল, তাই তারা মানে 2 দিন রাখার কথা ছিল, কিন্তু তারা একদিনে একটু আগেই তারা ছুটি দিয়ে দেয়। কারণ যেদিনকে মানে সে রাত্রিবেলা বললাম আমি যে ভর্তি করেছিল, পেট পুরো ঢোল হয়ে গিয়েছিল, তাই রাত্রিবেলা ভর্তি করেছিল এবং তার পরের দিনে ঠিক বিকেলবেলা তারা ছুটি দিয়ে দিয়েছিল। কারণ যেই রাত্রি ভর্তি করেছিল সেই রাত্রিবেলা কেউই ছিল না, ডাক্তারদের একটা আয়া বা নার্স রেখেছিল সেই ওই মানে হসপিটালে, এবং তারপরে সবাই তাদের বাড়ির লোক সবাই চলে গিয়েছিল। কিন্তু সেই নার্স এবং কিছু ডাক্তার বুঝতে পেরেছিল, ডাক্তাররা তো কেউ ছিল না, প্রায় একটা দুটো হয়তো ডাক্তার ছিল, এবং তারা অন্য একটা রুমে ধরো বসে ফোন টোন দেখছে বা খাবার টাবার খাচ্ছে। তখন দেখতে পায় কে যেন মানে কারা যেন গল্প করছে, মানে রাজের টেবিল তো একলা, মানে রাজ যেটা মানে শুয়ে রয়েছে যেই খাটটায়, তো সেখানে তো রাজ তো একাই, তো রাজ ছাড়া সেখানে আর কে হবে। তো ঠিক আছে, সেই রাজের ছাড়াও কিন্তু ওখানে আরও বেশ কিছু আওয়াজ শোনা যাচ্ছে, যেমন একজন মহিলার গলা, একটা ছোট মেয়ের গলা, একটা ছোট বাচ্চার ছেলের গলা, একজন পুরুষের গলা, আর একজন বৃদ্ধ মহিলার গলা, যারা একসঙ্গে একে অপরের সাথে কথা বলছে বা গল্প করে যাচ্ছে। তো সেই দৃশ্যগুলো তারা অনেকক্ষণ ধরে, প্রায় সারারাতই বলতে গেলে শুনে এসেছে। তো এরপরে এই ঘটনাগুলো তার পরের দিনকে, মানে পরের দিন ঠিক দুপুরবেলা কি ঢকমক ওই মানে ঘরটাতে হচ্ছে ঢকমক। এ সবাই তো অবাক হয়ে গেছে, যে ভূত বলে তো কিছু হয় না, তো এইগুলো হয়তো কারোর মানে কাচ্চাচি বা রাজই হয়তো এইসব মানে নিজে করছে, বা রাজ মেন্টালিটি ঠিক এরম হতে পারে, ঠিক আছে। তো তো এরপরে যেই মানে ঘরে না তখন না একটা মানে কাকের শব্দ আসে। কাকের শব্দটা ঠিক করছিল, এরকম করছিল, ঠিক আছে। তো তারপরে এরকমভাবে কাক, তারপরে চড়াই পাখি, এরকম শব্দ হতে আসে, ঠিক আছে। তো হয়, তো তারপরে কিছুক্ষণ পরে তারা সারারাতই কাক বা চড়ুই পাখি শব্দ শোনা যায় সেই ঘরটাতে, এবং তারা পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছিল, যে এসব মানে শোনা যাচ্ছে কেন। তারপরের দিন তারা তাদের বাড়ির লোককে বলে যে এরকম হয়েছে, কারণ আমরা আর আমাদের ছেলেদের রাখতে পারবো না, কারণ আপনাদের ছেলের সাথে কী সব উল্টোপাল্টা হচ্ছে, বা আপনার ছেলের কোনো মেন্টালিটিসে আছে, তো সেই কারণে আমি আপনাদের ছেলেদের আর রাখতে পারবো না, ঠিক আছে। তো এরপরে একদিন যে তাদের মানে সেই দিন মানে ছুটি দিয়ে দিয়েছিল রাত্রিবেলা, তো সেদিন হচ্ছে তাকে মানে বসায়, এবং তাকে মানে তার জন্য খাবার নেওয়া হয়। সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল, এবং তার জন্য তার মাসি খাবার আনতে যায়, এবং দিদা সব রান্না টান্না করছিল। এবার যখন এক থালা ভাত নিয়ে আসে, ভালোই ভাত ছিল তখন, তো তখন সে বলে, না, আমি এই এক থালা ভাত খেতে পারবো না, আমাকে 5 থালা ভাত দিতে হবে, তখনই আমি খাবো। 5 থালা কেন নেবে সে? তো আচ্ছা আমি বলি, সাধারণ মানুষ মানে একটা মানুষ নির্দিষ্টভাবে কতটা ভাত খেতে পারে? 1 থালা, ঠিক আছে। 1 থালা বা তারও কম হয়তো খায়, ঠিক আছে। তো কাউকে কি একাই 5 থালা ভাত খেতে দেখেছেন কখনো? ঠিক আছে। তো এই বলে সে তো মানে ডবল ভয়েসে কথা বলা শুরু করে দিয়েছে, ডবল ভয়েস না সরি, 5টা গলায়, একবার বৃদ্ধ মহিলার গলায় কথা বলছে, একবার একজন পুরুষের গলায় কথা বলছে, একবার মহিলার গলায় কথা বলছে, একবার একটা বাচ্চা ছেলের গলায় কথা বলছে, একজন মেয়ের গলায় কথা বলছে, এরকম মানে 5টা ভয়েসেই একবার একটা হচ্ছে, বলছে আমাকে ভাত দে, আমাকে মাংস দে, আমাকে মাছ দে, এরকম করে বারবার এই কথাগুলো রিপিট করতে থাকছে, এবং রিপিট করা সত্ত্বেও রিপিট করছে, এবং সেই সঙ্গে তো মানে তাদের তো পুরো ভয় কেঁপে উঠেছে, এবং সেই শুনে তার মাসি বলল, দেখ ওরকম বাড়াবাড়ি করিস না, ও যেটা বলছে 5টা থালার ভাত দিতে, এবং 5টা থালায় তোরা ভাত দিবি, এবং যদি পরে কোনো এবং কালকে আমি একটা তান্ত্রিকের চিনি, সেই তান্ত্রিকটা খুব নামকরা তান্ত্রিক, এবং সেই তান্ত্রিকটা আমাদের পথ দেখিয়ে দেবে যে পরবর্তীকালে কী করতে হবে, এবং এবং রাত যেন পরবর্তীকালে যেন ঠিক হয়ে যায়, এবং পুরো রহস্যটা কি তুই আমাকে কালকে খুলে খুলে বলবি। তো এরপরে সে 5 থালা ভাত দিয়েছিল, এবং তারপরে কিছুক্ষণ পরে তার মাসি যখন সেই 5 থালা মানে 5টা থালা যখন নিতে আসে, তখন দেখে সেই 5টা থালার মধ্যে একটাও থালায় ভাত ছিল না,
ভাত বা কোনো কিছু ছিল না, সব থালা খালি। তো এটা দেখে তো তাদের অবাক হয়ে গিয়েছিল এবং তখন তার মাসি মানে রাজের মাকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে রে, তুই পরিষ্কার করে বল তো কী ব্যাপারটা কী, যে তুই কি আমার কাছে কি কিছু লুকাচ্ছিস, তোর ছেলের কি কিছু হয়েছে? তখন এবার তারপর যে তুই ঝেড়ে কাশছো। তখন কি হলো, তখন ওই মানে রাজের মা ঠিক ঝেড়ে কাশতে থাকলো এবং সব কথা বলতে থাকলো যে কীভাবে কী হয়েছে। এবং তখন তারা একজন মহান তান্ত্রিককে ডেকে আনে। সেই তান্ত্রিকটা মানে খুবই একজন ভালো তান্ত্রিক ছিল এবং সে তখন সিদ্ধি লাভ করেছিল সেই তান্ত্রিকটা, এবং সেই তান্ত্রিকটা খুবই পাওয়ার ছিল এবং মানে তার বড় মাসি, তার দুটো মাসি ছিল, একটা মামা ছিল, দিদা এসেছিল এবং রাজের মা, মানে তারা 3 বোন এবং একজন ভাই ছিল, ঠিক আছে। এবং সেই মানে তারা মানে তার বড় মাসি সেই তান্ত্রিকটার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। সেই জন্য সেই বড় মাসি সেই মহান তান্ত্রিকটাকে ডেকে আনে এবং সেই তান্ত্রিকটা আমি আগে বলেছিলাম খুব পাওয়ার ছিল। এবং যখনই সে ওই বাড়ির মানে যে গেটটা ছিল, মানে অন্দর গেট, মানে মেন গেট যেটা, মানে বাড়ির উঠোন, ওই যে গেটটা থাকে সবার বাড়িতে, একজনের বাড়ি থেকে পাঁচিল দেওয়া থাকে, সেই গেট থাকে, একটা বড় বিশাল গেট। তো সেই গেটটাতে যখন পা পা দেয়, তো তখনই তার একটা কি নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভ কিছু ফিল হয়, যে এই বাড়িটাতে কোনো কিছু একটা মানে খারাপ শক্তি বা খারাপ অশরীরী প্রেত বা কিছুর বাস আছে। তো এরপরে মানে সে বাড়িতে ঢোকে এবং তারপরে সে সব আস্তে আস্তে বুঝতে পারে এবং তখন সব মানে সে সবাইকে বললো যে একটা হোমযজ্ঞ করতে হবে এবং হোমযজ্ঞ করে কালকে আমি হোমযজ্ঞ করতে আসবো, আজকে সবাই গুছিয়ে রাখবে। তো এই কথাটা যেদিন বলে গিয়েছিল সেই দিন রাত্রে কিন্তু সে রাজের মায়ের কাছে কিন্তু ফোন করিয়েছিল। আমি আগেই বলেছি যে তার বড় মাসির সঙ্গে কিন্তু তার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু রাজার মাকে সে ফোন করে কি বলবে? তো ঠিক লাস্টে জানা গিয়েছিল, মানে তার পরের দিনই তিনি বলেছিলেন যে তিনি রাজার মাকে ফোন করেছিলেন, কারণ সে বলতে চাইছে যে যখন সে রাজদের বাড়িটায় পা দিয়েছিল, তখন রাজদের বাড়িতে কিন্তু কোনো অশরীরী প্রেতের আভাস দেখতে পায়, কিন্তু সেটা কোনো একটা প্রেতের আভাস ছিল না, সেটা কিন্তু পাঁচটা মানে একটা গোটা পরিবারের যে কটা মানুষ ছিল তাদের সব কটার আত্মা রাজের মধ্যে ঢুকে আছে, এটা সে বুঝতে পারলো। এবং সে পরের দিনকে আমি বলেছিলাম যে হোমযজ্ঞ করবে, তো হোমযজ্ঞ করবো বলে সব কিছু আনে এবং হোমযজ্ঞটা শুরু হয়ে যায়। এবং হোমযজ্ঞ যখন শুরু হয়, তো সেই মহান গুরু বলল যে রাজকে ডাকতে। রাজকে তো সে ধরে আনা যাচ্ছে না, সেই এমন ভাব করছিল সেই যেন তাদের মানে যে 2 মাসই তাকে ধরে আনছিল, সে 2 হাত যেন সে ছিনিয়ে যেন পালাবে, এমন ভাব করছে সে। এবং সে বলছে, আমাকে যে ধরবি তোদের একটাকেও ছাড়বো না আমি, আমি তোদের চিবিয়ে খাবো, আমাদের 5টা পরিবার আছে। এরকম করছে। এবং তখন একটা বৃদ্ধ আহ, একটা বৃদ্ধ মহিলার একটা কাশির শব্দ শোনা যায়, এরকম টাইপের একটা কাশির শব্দ শোনা যায়। এবং তখনই মানে সবাই বুঝতে পারে যে রাজের মধ্যে কোনো একটা প্রেত বা ভূত মানে নেই, তার মধ্যে অসংখ্য ভূত বা প্রেতের বাস আছে। তো সেইটা বুঝতে পারলো তারা, এবং তারপরে তারা চেষ্টা করলো যে মানে সে মহান তান্ত্রিকটাকে সাপোর্ট করার। তো সে মহান তান্ত্রিকটা যখন মানে 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 তাকে করছে, মানে তার গায়ে মানে কী সব সিঁদুর টিঁদুর এইসব মানে যা সামগ্রিক যে যজ্ঞ করতে যেসব জিনিস লাগে, তো সেই সব জিনিস নিয়ে যখন তিনি যজ্ঞ স্টার্ট করে দিয়েছেন, তখন থেকেই যেন আগুনের তাপে যেন তাকে যেন ধরে রাখা যাচ্ছে না রাজকে, এবং রাজ যেন নিজের ইমিউনিটি ছাড়িয়ে যাচ্ছে এবং খুবই মাথা গরম করছে এবং রাগ হয়ে যাচ্ছে তার, এবং তাকে যেন কেউ আর ধরে রাখতে পারছে না, এমন ভাব হয়ে গিয়েছিল তার। তো তারপরে আসি যে রাজ রাজ রাজের লাস্টে যে সিঁদুরটা ছিল সেই সিঁদুরটা ছড়ানোর পরে তারপরে সে তান্ত্রিকটা বলছে, তুই বলবি না তোকে আমি পুরোপুরি সমাপ্ত করব, নাকি আরও জ্বালা হবে তোর গায়ে? তো তারপরে সেই রাজ বলছে, হেই
আমি কি করেছি রে? তুই আমাকে এরকম করছিস? তবে শোন, আমি কেন এর শরীরে ঢুকেছি। আমাদের একটা গোটা পরিবার ছিল, কিন্তু আমাদের গোটা পরিবার একদিন আগুনের তাপে জ্বালিয়ে মানে জ্বলে গিয়েছিল। এবং আমরা এই একটা জঙ্গলে ঘুরে বেড়াতাম, কিন্তু ওই জঙ্গলে একটা তান্ত্রিক এলো এবং সেই তান্ত্রিক আমাদের কি করলো, আমাদের আম, বন্দি করলো এবং বন্দি করে একটা লাল তাগায় বন্দি করে দিল। এবং সেই লাল তাগাটা একটা বট গাছের ডালে বেঁধে দিল। এবং সে বলল, এবং সেই তান্ত্রিক সেটাও বলে গেল যে যে তোকে যদি কোনো মানুষ তার নিজের হাত দিয়ে যদি তাকে নতুন বস্ত্র পরে যদি তোকে যদি তোদেরকে যদি নিজের হাতে যদি মুক্ত দেয়, তাহলে তোরা সমপক্ষে মুক্তি হয়ে যাবি। এবং তারপরে সেই কথাগুলো বলল। তারপরে সে মহান তান্ত্রিকটা বলল, যদি সে এটাই বলে থাকে তাহলে তোরা এর শরীরে ঢুকলি কেন আগে বল। তো তারপরে সেই মানে তারপরে সেই রাজের মধ্যে থাকা সেই 5জন ভূতের মধ্যে যে মানে একটু পুরুষ ছিল, সে বলছে, কই আমরা তো আসিনি, এই ছেলেটা হয়তো আমাদের ডাকলো। এই ছেলেটা নিজের নতুন বস্ত্র শস্ত্র পরে কাকতন্ত্র করছিল, আর তখনই আমাদের ডেকে পাঠায়। বুঝেছিস নাকি বুঝিসনি, নাকি তোকে বোঝাতে হবে? তারপরে তারপরে মহান তান্ত্রিকটা বলছে 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 যে বলছে যে আহ, দেখ, আর কিছু না বলে তোরা এখান থেকে চলে যা। আহ, তো তারপরে তারপরে সেই বলার পরে সে একটা যজ্ঞ করার পরে শান্তি জল টল সব ছেটানো হলো। এবং তারপরে সেই মানে ভূতগুলো আর কিছু করতে হয়নি। তারপরে হঠাৎ করে বেরিয়ে গেল সব ভূত কটা। এবং সেই ভূত কটা চলে যাওয়ার পরে একটি মানে কাপড়ে একটি বোতলে বাঁধলো। এবং তারপরে সে মানে রাজের মাকে বললো যে এটা একটা শুদ্ধ পুকুরের নদীর জলে ভাসিয়ে দিয়ে আসতে, এবং এটা যেন আরও দূরত্বে চলে যায় এবং এটাকে যেন কেউ না পায়। এবং এটা পড়ার সাথে সাথেই এরা সবাই যে কটা আত্মা ছিল, এই আত্মাগুলো কিন্তু সবাই মুক্তি পেয়ে যাবে, আর তোদের কোনো ভয় নেই। এবং এগুলো মুক্তি যাওয়ার পরেই তোরা সবাই মুক্ত হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই, ওদেরও চিন্তা নেই, ব্যাস ঠিক আছে। তো এরপর এইটা বলে তার মানে সেই কাকতন্ত্র করেছিল রাজ তো পুরো ভালো হয়ে গেছিলো তখন। ওই মহান তান্ত্রিকটা শান্তি তান্ত্রিক ছিটিয়ে দেয় এবং তারপর রাজ পুরো ওকে হয়ে গিয়েছিল। কিন্তু যে তান্ত্রিকটার কাছ থেকে কাকতন্ত্র করিয়েছিল সেই তান্ত্রিকটাকে হাজির করানো হয় বাড়ি। এবং সেই যে এই তান্ত্রিকটাকে তো অপমান করা হয়, বলছে যে আপনি আপনি এই বাচ্চাটার কথা কি সব শুনলেন কেন? এখন বাচ্চাদের মন কাড়ে কাড়ে ঢোল, মানে হচ্ছে যে বাচ্চাদের কথা আপনি শুনবেন কেন? যদি কোনো একটা বড় যদি কেউ বলতো, এই বাচ্চাটা কত বছর বয়স, এই বাচ্চাটা সবে উচ্চ মাধ্যমিক দেবে, এবং এই বাচ্চাটা আমার সাথে বলেছিল যে এর নাকি একটা মানে গার্লফ্রেন্ড পড়ে গেছে, ওই গার্লফ্রেন্ডটা যাতে উচ্চ মাধ্যমিক যেন পাশ করতে পারে, সেই জন্যই ছেলেটা কঠোর পরিশ্রম করেছে। এবং এর যে এর যে খারাপ যে গার্লফ্রেন্ডটা, ওর সঙ্গে তো আমি আর বিয়ে করতে দেবো না, যে ওই গার্লফ্রেন্ডটা বলে কি যে কাকতন্ত্র করতি। তো এরপরে মানে তার বাবা মা এবং তার মাসিরা ভালো করে, এবং সে তান্ত্রিকটাও মানে বুঝিয়েছিল যে এই তান্ত্রিকটার কাছ থেকে কাকতন্ত্র করিয়েছিল। এবং সবাই মিলে বোঝে যে ওই মেয়েটা তোর জন্য ঠিক নয়, মেয়েটা এমন একটা বড় কিছু বললো উচ্চ মাধ্যমিক পাশ করার জন্য। আর একটা কথা বলি, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা। তো সেই জন্য রাজের জীবনে ক্ষতি হচ্ছিল এইসব কাকতন্ত্র মাকতন্ত্র করতে গিয়ে, তার জীবনটা হয়তো এবার নষ্ট হয়ে যেত। তাই জন্য সে তান্ত্রিককে বোঝানো হলো এবং তান্ত্রিককে কিছু টাকা দিয়ে চলে যেতে বলা হলো, এবং তান্ত্রিক খুব অপমানও করা হয়েছে। তো তারপরে কিছুক্ষণ পরে সবই ঠিক হয়ে যায়, ওকে হয়ে যায়। তো এখানেই এবং আমার বন্ধু তারপর বাড়ি চলে যায় এই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করে, এবং আমিও আজকে আপনাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করলাম এবং চলে গেলাম। তো এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ঘটনার আপডেট পেতে এক্ষুনি চলে যাবেন তোমার ওই মানে ইনস্টাগ্রাম চ্যানেল দানব কথায়। এবং যদি আপনার এবং যদি আপনি যদি আপনি যদি আমাদের এই মানে আপনি যদি আমাদের এই দানব কথা চ্যানেলে যদি কোনো নতুন বা হরার একটি পডকাস্ট বা ভয়ানক ঘটনা যদি জেনে থাকেন বা কারোর কাছ থেকে যদি শুনে থাকেন, বলতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন যে আমাদের মানে নাম মানে একটা ভূতের গল্প বলবো, সেটা জানাতে পারেন। এবং সেকশানে এবং কমেন্টে জানাতে পারবেন যে ঘটনাটার টাইটেল কী, এবং আমি পরে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো, ঠিক আছে? আর সেটা কিন্তু একটা মানে হরার কল হবে, ঠিক আছে?
মানে আমি আপনাদের কাছে কল করলাম, সেখান থেকে আপনি ঘটনাটা বলবেন, ঠিক আছে? এরকম একটা ব্যবস্থা রয়েছে, মানে ঘোষলি কল রেকর্ড টাইপের, যেরকম কোয়েস্ট অফ দ্য কিউরাফাইড করে সেরকম কিন্তু দানব কথা কিন্তু ঘোষলি কল রেকর্ড হবে, ঠিক আছে? এখন আমি বলছি অবশ্য, কিন্তু আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন এখানে এসে বলতে পারেন। এর জন্য সুযোগ সুবিধা এবং দানব কথার দরজা খোলা রয়েছে, আপনাদের সদর দরজা খোলা রয়েছে। তো এখানেই আমাদের দানব কথার এই এপিসোড 7 এর কাকতন্ত্রের সিজন 2 বা পার্ট 2 আজকে এখানেই শেষ হচ্ছে। এবং এই কাকতন্ত্রের আর কোনো পার্ট নেই, দুটো পার্টেই বিভক্ত ছিল এই কাকতন্ত্রের এই ঘটনাটা, এবং দুটো পার্টেই আজকে সমাপ্ত করে দেওয়া হলো। এবং এই দানব কথার এক একটি সত্য ভৌতিক ঘটনা প্রত্যেক রবিবার এবং মঙ্গলবার করে আসতে থাকবে। আপনার যদি ভালো লেগে থাকে এক্ষুনি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি, যদি ঘটনাটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 প্লিজ।